হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। আজকে আমরা বিজনেস ইকোনমিক্সের সেকেন্ড চ্যাপ্টারের পার্ট 3 শুরু করব। আগের দুটো পার্ট 1 পার্ট 2 লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে নিচে, তো সেগুলো যদি কেউ না দেখে থাকো দেখে নিও। ওকে, তাহলে আমরা স্টার্ট করছি আজকে পার্ট 3, যেখানে আমরা তিনটে ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমাদের ডিমান্ডের, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে আমরা আলোচনায় চলে যাই। ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ডিমান্ড কার্ভ। যেটা আমরা আলোচনা করেছি আগের পার্টে, ডিমান্ড কার্ভ কেন নেগেটিভ স্লোপ হয়, অর্থাৎ ফ্রম লেফট টু রাইট এটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়। ডিমান্ড কার্ভ কেন হয় তার রিজনগুলো ফার্স্ট আমরা দেখে নেব। ফার্স্ট ল অফ ডিমান্ড। ল অফ ডিমান্ড বা চাহিদার নিয়ম যেটা আমরা পড়েছিলাম সেটা কি ছিল, যদি বাকি সব ফ্যাক্টরগুলো চেঞ্জ না হয়ে শুধুমাত্র যদি কোনো প্রোডাক্টের দাম চেঞ্জ হয় এবং দাম চেঞ্জ হওয়ার জন্য তার কোয়ান্টিটি ডিমান্ডের ওপর কী এফেক্ট পড়ছে, অর্থাৎ তাদের মধ্যে যে বিপরীত সম্পর্ক বা ইনভার্স রিলেশন আছে বিটুইন প্রাইস অ্যান্ড ডিমান্ড, সেটাই আমরা বলেছিলাম ল অফ ডিমান্ডে। তাই ল অফ ডিমান্ডের জন্য আমাদের ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং বা নেগেটিভ স্লোপ হয়, কারণ প্রাইস আর কোয়ান্টিটির মধ্যে নেগেটিভ রিলেশন আছে। প্রাইস বাড়লে কোয়ান্টিটি ডিমান্ড আমাদের কমছে, আর প্রাইস কমলে কোয়ান্টিটি ডিমান্ড আমাদের বাড়ছে। সেকেন্ড কারণ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতার যে নিয়ম আমরা পড়েছিলাম সেটাও একটা কারণ ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা ঋণাত্মক হওয়ার জন্য। ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি কি বলে, যখন আমরা অ্যাডিশনাল একটা ইউনিট কনজিউম করছি তখন ওই অ্যাডিশনাল ইউনিটের জন্য আমরা যে ইউটিলিটিটা পাচ্ছি সেটাকে আমরা বলছিলাম মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগিতা। এবার এই প্রান্তিক উপযোগিতা পার ইউনিট যত বেশি আমরা কনজিউম করছি আমাদের কমে যাচ্ছিল, প্রত্যেকটা অ্যাডিশনাল ইউনিটের জন্য মার্জিনাল ইউটিলিটিটা আমাদের কমে যাচ্ছিল। সেটাই বলা হয়েছিল ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটিতে। যেহেতু প্রান্তিক উপযোগিতা বা মার্জিনাল ইউটিলিটি প্রত্যেকটা ইউনিট কনজামশনের সাথে সাথে কমছে, তাহলে কি হবে, যে মুহূর্তে মার্জিনাল ইউটিলিটিটা কমতে থাকবে তখন যে কনজিউমার রয়েছে সে তার যে একটা পারসেপশন আছে যে কতটা ব্যয় করবে একটা প্রোডাক্টের জন্য, সে কি করে সেই ব্যয়টা সেই প্রোডাক্টের জন্য কমাতে শুরু করে। তার মানে যখন উপযোগিতা কোনো প্রোডাক্ট থেকে কম পাচ্ছে সেই প্রোডাক্টটা কেনার জন্য সে কম পরিমাণ টাকা ব্যয় করছে। তো সেই কারণে কি আমাদের ডিমান্ডটা কমে যাচ্ছে। যে মুহূর্তে কম পরিমাণে জিনিসটা কিনছে আমাদের ডিমান্ড কমে যাচ্ছে। তাহলে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটির নিয়ম অনুযায়ীও আমাদের চাহিদা রেখা ঋণাত্মক হচ্ছে বা নেগেটিভ স্লোপ হচ্ছে। এবার আসছি থার্ড রিজন, যেটা বলছে ইনকাম এফেক্ট। অর্থাৎ কোনো একজন ব্যক্তির ইনকামে চেঞ্জ হলে তার উপর ডিমান্ডে চেঞ্জ হয়। সেটা আমরা আগেও বলেছি, যে মুহূর্তে কোনো ব্যক্তির ইনকাম বাড়ছে সেই মুহূর্তে কি যদি প্রোডাক্টটা সেম প্রাইসও থাকে তাহলেও ইনকামটা চেঞ্জ হওয়ার জন্য, অর্থাৎ ইনকাম বাড়ার জন্য তার কোয়ান্টিটি ডিমান্ডটা বাড়তে পারে। তাহলে কি হলো, ইনকামটা চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের ডিমান্ডটা চেঞ্জ হলো। অর্থাৎ এবার যদি ইনকাম আমাদের বাড়ে তাহলে কোয়ান্টিটি ডিমান্ড বাড়লো, আর ইনকাম যদি কমে কোয়ান্টিটি ডিমান্ড কমলো। আর লাস্ট রিজন আমরা এখানে বলতে পারি সাবস্টিটিউশন এফেক্ট। সাবস্টিটিউশন এফেক্ট কি, সাবস্টিটিউশন পরিবর্ত দ্রব্য। অর্থাৎ যদি আমরা কোনো একটা প্রোডাক্টের বদলে অন্য একটা প্রোডাক্ট ব্যবহার করতে পারি তাকে আমরা বলি সাবস্টিটিউট গুডস। ঠিক আছে, অর্থাৎ যেমন আমরা উদাহরণ এর আগের ভিডিওতেও দেওয়া হয়েছিল চা এবং কফির ক্ষেত্রে। তাহলে চা এবং কফি পরিবর্ত বা সাবস্টিটিউট গুডস। যখন কোনো একটা প্রোডাক্টের দাম চেঞ্জ হচ্ছে তখন অন্য একটা প্রোডাক্টের ডিমান্ডের ওপর তার এফেক্ট পড়ছে। অর্থাৎ যদি চায়ের দামটা কনস্ট্যান্ট থেকে যদি কফির দামটা কোনো কারণে চায়ের তুলনায় কমে যায় তাহলে আমরা কি করব, চায়ের বদলে কফি ইউজ করব। তাহলে কি হলো, কফির ডিমান্ড বাড়লো এবং চায়ের ডিমান্ডটা কমলো। অর্থাৎ সাবস্টিটিউট গুডসের সাথে ডিমান্ডের নেগেটিভ রিলেশন। সেই কারণেও আমাদের ডিমান্ড কার্ভ যেটা আমরা পাই সেটা নেগেটিভলি স্লোপড হয়। নেক্সট টপিক আমরা আলোচনা করব সেটা হলো শিফট ইন ডিমান্ড কার্ভ। অর্থাৎ ডিমান্ড কার্ভটা কখনো ওপরে, অর্থাৎ যেখানে আমাদের মেন ডিমান্ড কার্ভ আমরা ফার্স্ট টাইম ড্র করলাম সেখান থেকে আমাদের রাইটেও সরতে পারে বা লেফটেও সরতে পারে। কেন এগুলো হয়, অর্থাৎ আমরা পড়বো এবার রিজন অফ শিফট ইন ডিমান্ড কার্ভ। ফার্স্ট রিজন ইনকাম, চেঞ্জ ইন ইনকাম। অর্থাৎ
যদি আমাদের ইনকামটা আগের তুলনায় বেড়ে যায় উইথাউট চেঞ্জিং প্রাইস অফ দ্য প্রোডাক্ট, অর্থাৎ যে দ্রব্যটা আমরা ভোগ করছি বা কোনো ক্রেতা যে দ্রব্যটা ভোগ করছে সেই দ্রব্যটার দাম একই থেকে যদি তার আয়টা বেড়ে যায়, তাহলে কি হবে, সে আগের থেকে বেশি পরিমাণে দ্রব্যটা কনজিউম করতে পারবে, অর্থাৎ তার কোয়ান্টিটি ডিমান্ড বেড়ে যাবে, কিন্তু প্রাইসটা আমাদের কনস্ট্যান্ট। তাহলে সেম প্রাইস কনস্ট্যান্ট থাকা অবস্থাতে যদি আমাদের কোয়ান্টিটি ডিমান্ডটা শুধুমাত্র বেড়ে যায়, তাহলে আমাদের কি হলো, ফার্স্ট টাইম আমরা যে ডিমান্ড কার্ভটা পেয়েছিলাম সেই ডিমান্ডটা ডান দিকে অর্থাৎ রাইট ওয়ার্ডে শিফট করবে, যেহেতু আমাদের প্রাইসটা সেম কিন্তু আমাদের অ্যাজ পার ইনকাম চেঞ্জের জন্য বা ইনকাম বেড়ে যাওয়ার জন্য কোয়ান্টিটিটা বেড়ে গেল, সেই কারণে রাইট ওয়ার্ডে শিফট করবে। আবার যদি এরকম হতো যে প্রাইসটা হচ্ছে কনস্ট্যান্ট থেকে ইনকামটা কোনো কারণে কমে গেল, তাহলে আমাদের কি হবে, ডিমান্ড কার্ভটা লেফট ওয়ার্ডে শিফট করবে, অর্থাৎ মেন যে ডিমান্ড কার্ভটা ছিল তার বাম দিকে বা নিচের দিকে নেমে আসবে। সেকেন্ড রিজন হচ্ছে যখন কোনো প্রোডাক্ট খুব বেশি পপুলার হয়ে যায় বা যদি কোনো কারণে অবসোলেট হয়ে যায় বা অপ্রচলন হয় কোনো প্রোডাক্টের, তার উপর কি এফেক্ট পড়ে ডিমান্ড কার্ভের, সেটা হচ্ছে যখন কোনো একটা প্রোডাক্ট কোনো একটা টাইমে খুব বেশি পপুলার হয়ে গেল, তার দাম যাই থাকুক না কেন দামটা কনস্ট্যান্ট অবস্থাতে যদি হচ্ছে তার পপুলারিটিটা খুব বেশি হয়ে গেল, তাহলে কি হলো, সেম প্রাইসে কোয়ান্টিটি ডিমান্ডটা আমাদের বেড়ে গেল। তাই জন্য আমাদের ডিমান্ড কার্ভটা যেটা মেন আগে ছিল, যদি ডি স্ল্যাশ আমাদের ফার্স্ট যে ডিমান্ড কার্ভটা ছিল সেটা রাইট ওয়ার্ডে শিফট হয়ে ডি1 হয়ে যাবে। এবং অপরপক্ষে যদি দেখা যায় ওই প্রোডাক্টটা অবসোলেট বা অপ্রচলন হয়ে যায় প্রোডাক্টটার, মানে যে প্রোডাক্টটা আগে সবাই ব্যবহার করতে এখন আর ব্যবহার করছে না, তাহলে কি হবে, প্রাইস তার যাই থাকুক না কেন, অর্থাৎ যদি কনস্ট্যান্টও থাকে প্রাইস, তাহলেও কি হবে, ডিমান্ডটা কমে যাবে। তাহলে সেম প্রাইসে কোয়ান্টিটি ডিমান্ড কমে গেলে আমাদের কি হবে, লেফট ওয়ার্ড বা আগের ডিমান্ড কার্ভের তুলনায় নিচে, তার নিচে হচ্ছে নতুন ডিমান্ড কার্ভ আমরা পাবো। থার্ড হচ্ছে প্রাইস অফ দ্য সাবস্টিটিউট গুডস। তাহলে সাবস্টিটিউট গুডসের জন্য আমাদের ডিমান্ডে চেঞ্জ হয়, সেটা আমরা আগেই জানলাম। কিভাবে চেঞ্জ হয়, এবার ডিমান্ড কার্ভটা কেন শিফট করবে, কারণ এবার সাবস্টিটিউট গুডসের ক্ষেত্রে আমরা যে প্রোডাক্টটা এই মুহূর্তে ব্যবহার করছি তার প্রাইস সেম থাকলো, কিন্তু আমাদের সাবস্টিটিউট গুডসের দামটা চেঞ্জ হওয়ার জন্য বা কমে যাওয়ার জন্য আমাদের বর্তমানে যে প্রোডাক্টটা আমরা কনজিউম করছিলাম সেটা আমরা আগের তুলনায় কম কনজিউম করছি বা কম কিনছি, তাহলে কি হয়ে যাবে, প্রাইস সেম, আমাদের হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডটা কমে গেলে কি হবে, আগের তুলনায় ডিমান্ড কার্ভটা লোয়ার বা নিচে শিফট করে যাবে। ঠিক আছে, সেমভাবে যদি কমপ্লিমেন্টারি গুডস হয় অর্থাৎ পরিপূরক দ্রব্য হয়, যেমন হচ্ছে আমাদের চা এবং চিনি, এ দুটো হচ্ছে কমপ্লিমেন্টারি, অর্থাৎ একটা দ্রব্যের হচ্ছে চাহিদা বাড়া বা কমার ওপর অন্যটার ওপর ডিপেন্ড করে না, অর্থাৎ আমাদের হচ্ছে চায়ের দাম বাড়ুক বা কমুক বা চিনির দাম বাড়ুক বা কমুক, যখন আমরা চা কনজিউম করব তখন চা এবং চিনি দুটো আমরা একসাথে কনজিউম করব, তাই যে কোনো একটার ওপর অন্যটা এফেক্ট পড়বে না। নেক্সট হচ্ছে সিজনাল ফ্যাক্টর, অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট যদি আমরা কোনো একটা সিজন ওয়াইজ আমরা যদি ব্যবহার করি, মানে যেটা হচ্ছে আমাদের উইন্টার গার্মেন্টসে যেগুলো হয়, তো কোনো সিজনাল প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করি তাহলে একমাত্র যেই সিজনের জন্য ওটা উপযোগী ওই প্রোডাক্টটা সেই সিজনেই ওর ডিমান্ডটা বেশি থাকবে এবং অন্য সিজনে ওর ডিমান্ড কমে যাবে। তাহলে সেই দ্রব্যটার যদি দাম আমাদের সেমও থাকে, তাহলেও যদি সিজনটা পেরিয়ে যায় বা সিজনটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের ডিমান্ডটা কমে যাবে, তাহলে আমাদের প্রাইস সেম অবস্থাতেই হচ্ছে ডিমান্ড কার্ভটা নিচের দিকে শিফট করবে, যেহেতু কোয়ান্টিটি ডিমান্ডটা কমে যাচ্ছে। এবার হচ্ছে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কোন সময় হচ্ছে একই ডিমান্ড কার্ভের ওপর আমাদের পয়েন্টগুলো অর্থাৎ প্রাইস এবং আউটপুটের কোয়ান্টিটিগুলো আমাদের চেঞ্জ হওয়ার জন্য সেম ডিমান্ড কার্ভের ওপর আমাদের বিভিন্ন কম্বিনেশনে চেঞ্জ হয়, সেটা কিন্তু শিফট ইন ডিমান্ড কার্ভ নয়। ডিমান্ড কার্ভে চেঞ্জ তখনই হবে যখন আমাদের প্রাইসটা কনস্ট্যান্ট থেকে শুধুমাত্র কোয়ান্টিটি ডিমান্ডটা চেঞ্জ হওয়ার জন্য আমাদের হচ্ছে ডিমান্ড কার্ভটা আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড শিফট করবে, তখনই আমাদের বলা হবে শিফট ইন ডিমান্ড কার্ভ। তাহলে আমাদের মাথায় রাখতে হবে শিফট ইন ডিমান্ড কার্ভ তখনই হবে যখন প্রাইস বাদে ডিমান্ডকে এফেক্ট করে এরকম বাকি ফ্যাক্টরগুলো যখন চেঞ্জ হচ্ছে তখন আমাদের হচ্ছে ডিমান্ড কার্ভ শিফট হচ্ছে। আর যদি আমাদের প্রাইসে চেঞ্জ হয় তাহলে একই ডিমান্ড কার্ভের উপরে বিভিন্ন কম্বিনেশন আমরা পাবো বা কম্বিনেশনগুলো চেঞ্জ হয়ে যাবে যে কতটা প্রাইসে কতটা কোয়ান্টিটি আমরা কনজিউম করব। নেক্সট আমরা আসছি হচ্ছে এক্সেপশন অফ
ল অফ ডিমান্ড। তাহলে ল অফ ডিমান্ড বা চাহিদার নিয়মের ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে দেখা যায় সেটা আমরা দেখব। ল অফ ডিমান্ড আমাদের কি বলে? ল অফ ডিমান্ডে বলে যে যখন আমাদের কোনো একটা প্রোডাক্টের বাকি ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট থেকে যদি শুধুমাত্র প্রাইসে চেঞ্জ হয় তাহলে হচ্ছে ডিমান্ডে কি চেঞ্জ হবে সেটাই হচ্ছে চাহিদার নিয়ম বা ল অফ ডিমান্ডে বলা হয় যে প্রাইস আর ডিমান্ডের মধ্যে নেগেটিভ রিলেশন থাকবে, প্রাইস বাড়লে ডিমান্ড কমবে এবং প্রাইস কমলে ডিমান্ড বাড়বে, যেখানে অল আদার ফ্যাক্টর মানে ইনকাম, প্রাইস অফ দ্য প্রোডাক্ট, প্রাইস অফ দ্য সাবস্টিটিউশন বা প্রাইস অফ দ্য কমপ্লিমেন্টারি গুডস বা সিজনাল ফ্যাক্টর যেগুলো কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের ল অফ ডিমান্ডে বলে চাহিদা আর কোয়ান্টিটির মধ্যে রিলেশন। তো এবার এই নিয়মটা কখন কার্যকরী হয় না সেগুলো আমরা দেখে নেব। তাহলে ফার্স্ট রিজন হচ্ছে এক্সপেকটেশন অফ দ্য চেঞ্জ ইন প্রাইস ফর দ্য ফিউচার। অর্থাৎ আমরা যদি এই মুহূর্তে এরকম একটা এক্সপেকটেশন আনি যে ভবিষ্যতে কোনো একটা প্রোডাক্টের দাম বেড়ে যেতে পারে, সেইটা আশা করে আমরা কি করলাম, বর্তমানে দ্রব্যটার যা দাম আছে বা দামটা যদি ক্রমবর্ধমানও হয় অর্থাৎ বাড়তেও থাকে, সেই মুহূর্তেও আমরা হচ্ছে সেই প্রোডাক্টটা বেশি পরিমাণে কিনতে বা ভোগ করতে শুরু করলাম। ঠিক আছে, তাহলে কি হবে, ইন ফিউচার প্রাইস বাড়তে পারে সেই আশঙ্কা করে আমরা বর্তমানে কনজিউম বেশি করছি বা বর্তমানে আমরা কিনে রাখছি। তাহলে আমাদের বর্তমানে কি হলো, প্রাইস বাড়া সত্ত্বেও আমাদের কোয়ান্টিটি ডিমান্ডটা বেড়ে গেল। তাহলে এখানে আমাদের ল অফ ডিমান্ড কার্যকরী হলো না। যেখানে ডিমান্ড আর প্রাইসের মধ্যে ইনভার্স রিলেশন আমরা বলছি ল অফ ডিমান্ডে, সেটা হচ্ছে এইটার ক্ষেত্রে কাজ করবে না যখন আমরা হচ্ছে এক্সপেকটেশন আমাদের থাকবে যে ইন ফিউচার প্রোডাক্টটার দাম আমাদের আরও বেশি বাড়তে পারে। এক্সাম্পল হিসেবে আমরা যে কোনো মোবাইলের দাম হোক বা গোল্ড, এগুলো আমরা এক্সাম্পলে বলতে পারি। নেক্সট আমরা দেখে নেব নর্মাল গুডস ছাড়া বাকি যে ধরনের গুডস হয় সেই গুডসগুলোর ক্ষেত্রে ল অফ ডিমান্ড বা চাহিদার নিয়ম কাজ করে না। নর্মাল গুডসের ক্ষেত্রে ল অফ ডিমান্ড কার্যকরী। এবার নর্মাল গুডস বাদে অন্য গুডসগুলো কীরকম হয়, যার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা হচ্ছে ইনফেরিয়র গুডস আর গিফেন গুডস। ইনফেরিয়র গুডস কোনগুলো, যখন হচ্ছে আমাদের ইনকামটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ইনকাম আমাদের বাড়ার সাথে সাথে যে প্রোডাক্টগুলো আমরা আগে ব্যবহার করতাম সেই প্রোডাক্টগুলো আমরা আর ব্যবহার করব না। যেহেতু আমাদের ইনকাম লেভেল বেড়ে যাচ্ছে, তাহলে আমরা সেই প্রোডাক্টের সাবস্টিটিউট গুডস ব্যবহার করব যার হয়তো প্রাইসটা হাই। এক্সাম্পল হচ্ছে, ধরে নাও আমরা বর্তমানে যে ড্রেস মেটেরিয়াল বা যে ড্রেসটা ইউজ করছি সেটা লোকাল বা কোনো একটা কোম্পানির, ঠিক আছে, কিন্তু এবার আমাদের ইনকাম হচ্ছে বেড়ে গেল, তখন আমাদের এটা ইচ্ছে হলো যে আমরা লোকাল ড্রেস মেটেরিয়াল ইউজ না করে আমরা ব্র্যান্ডেড কোনো একটা পার্টিকুলার কোনো একটা ব্র্যান্ড, হাই ব্র্যান্ডেড ইউজ করব। তাহলে সেক্ষেত্রে কী হলো, আমার ইনকাম বাড়ার জন্য এই মুহূর্তে আমরা যে প্রোডাক্টটা ইউজ করছিলাম সেটা আমি আর ইউজ করছি না। আমার যেহেতু ইনকাম বেড়ে গেছে, আমি তাহলে ভালো ব্র্যান্ডের বা হায়ার ব্র্যান্ডের কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা ড্রেস বা কোনো একটা মোবাইল আমি ইউজ করব। সেটা হচ্ছে ইনফেরিয়র গুডস, যার ক্ষেত্রে ল অফ ডিমান্ড কাজ করে না। অর্থাৎ প্রাইস হচ্ছে যদি দ্রব্যটার বেশি, তা সত্ত্বেও তার ডিমান্ডটা বেশি হয়ে গেল, তাই ইনফেরিয়র গুডসের ক্ষেত্রে ল অফ ডিমান্ডের ব্যতিক্রম দেখা গেল। নেক্সট আসছি আমরা গিফেন গুডস বা নিকৃষ্ট দ্রব্য। গিফেন গুডস কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অর্থাৎ এমন কিছু প্রোডাক্ট যেগুলো আমরা রোজ ব্যবহার করি, সেগুলোর দাম যাই হোক না কেন, দাম বাড়ুক বা কমুক, যাই এফেক্ট হোক, সেই কনজামশনটা আমরা কমাতে পারি না। যেমন রাইস, পটেটো, বাজরা, এই ধরনের যে প্রোডাক্টগুলো যেগুলো আমাদের ডেলি কনজামশন করতে হয়, সেই প্রোডাক্টগুলোর দামে যাই চেঞ্জেসই হোক না কেন আমাদের হচ্ছে কোয়ান্টিটিতে চেঞ্জেস হয় না, সেইগুলোই হচ্ছে আমাদের গিফেন গুডস। অর্থাৎ গিফেন গুডসের ক্ষেত্রেও ল অফ ডিমান্ডের প্রাইস আর কোয়ান্টিটির মধ্যে যে নেগেটিভ রিলেশন সেটা কার্যকরী হলো না। নেক্সট আমরা বলতে পারি এমন কিছু প্রোডাক্ট যেগুলো মানে অ্যাজ পার পারসেপশন অফ আ কনজিউমার, সে এটা এক্সপেক্ট করে যে যে প্রোডাক্টের প্রাইস হাই সেই প্রোডাক্ট তত ভালো কোয়ালিটির হয়। তো অ্যাজ পার পারসেপশন এরকম কিছু গুডসের ক্ষেত্রেও ল অফ ডিমান্ড কাজ করে না, যেখানে কনজিউমার যেগুলো লো প্রাইস প্রোডাক্ট যেগুলো থাকে সেগুলোকে ইগনোর করে এবং যেগুলো হাই প্রাইস সেগুলোর দিকে তারা বেশি পরিমাণ অ্যাট্রাক্ট হয়। তো সেই কারণে যদি কোনো প্রোডাক্টে ইগনোরেন্স থাকে তাহলে হচ্ছে ল অফ ডিমান্ড কাজ করবে না। আর লাস্ট আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে লাক্সারিয়াস গুডস।
বা বিলাসবহুল দ্রব্য যেগুলো, সেগুলোর ক্ষেত্রেও ল অফ ডিমান্ড কাজ করে না। অর্থাৎ দামি জুয়েলারি, দামি গাড়ি বা দামি মোবাইল, এগুলোর ক্ষেত্রে যেগুলো লাক্সারিয়াস গুডস, সেগুলোর ক্ষেত্রেও প্রাইস এবং ডিমান্ডের মধ্যে নেগেটিভ রিলেশন থাকে না। প্রাইস তার যাই হোক না কেন লাক্সারি গুডসের ক্ষেত্রে, যার প্রয়োজন আছে সেই লাক্সারিয়াস গুডসটা, সে হচ্ছে সেই প্রাইসেই ওই প্রোডাক্টটা কনজিউম করবে। সেই জন্য লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রেও হচ্ছে ল অফ ডিমান্ড কাজ করে না। নেক্সট আমরা বলতে পারি চেঞ্জ ইন ফ্যাশন বা ট্রেন্ড। অর্থাৎ যদি কোনো একটা ড্রেস মেটেরিয়াল, ধরে নেওয়া গেল আগে হচ্ছে শাড়ি বেশি পরিমাণ মহিলারা ব্যবহার করতো, কিন্তু বর্তমানে যে ট্রেন্ড বা যে ফ্যাশন চলছে তাতে হয়তো জিন্স টিস এইগুলোতে হচ্ছে বেশি পরিমাণ কমফোর্টেবল হচ্ছে। তাহলে কি হলো, যেই ফ্যাশন বা ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেল, সেই মুহূর্তে প্রোডাক্টের হচ্ছে প্রাইস যাই থাকুক না কেন, তার হচ্ছে কোয়ান্টিটি ডিমান্ডেও চেঞ্জ হয়ে গেল। আর লাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি গুডসের প্রাইস। কমপ্লিমেন্টারি গুডসের ক্ষেত্রে আমরা বললাম যেমন হচ্ছে চা চিনি বা হচ্ছে ডিভিডি প্লেয়ার আর ডিভিডি, পেট্রোল এবং কার, এগুলো সবই হচ্ছে কমপ্লিমেন্টারি। এই কমপ্লিমেন্টারি গুডসের ক্ষেত্রেও হচ্ছে আমাদের ল অফ ডিমান্ড কাজ করে না। কেন? ধরে নেওয়া যাক একজন যদি কোনো গাড়ি চালায়, তাকে পেট্রোল তাতে রিফিলিং করতেই হবে। অর্থাৎ পেট্রোলের দাম বাড়ুক বা কমুক, তাকে গাড়িটা ব্যবহার করবার জন্য পেট্রোল সেই দামেই কিনতে হবে। অর্থাৎ পেট্রোলের দাম বাড়লেও তাকে সেই দামেই পেট্রোলটা কিনতে হবে। তাহলে কি হলো, কমপ্লিমেন্টারি গুডসের ক্ষেত্রে যদি একটার প্রাইস বেড়েও যায়, তাহলেও তাকে কনজিউম করতে হচ্ছে। অর্থাৎ প্রাইস বাড়া অবস্থাতেও কোয়ান্টিটি ডিমান্ড আমাদের বাড়ছে। সেই কারণে কমপ্লিমেন্টারি গুডসের ক্ষেত্রেও আমাদের ল অফ ডিমান্ডের ব্যতিক্রম দেখা যায়, ল অফ ডিমান্ড কাজ করে না। সো স্টুডেন্টস, আশা করি আজকে হচ্ছে ল অফ ডিমান্ডের যে এক্সেপশন বা শিফট ইন ডিমান্ড কার্ভ সম্বন্ধে যে আমরা আলোচনা করলাম বা ব্যাখ্যা করলাম, সেটা তোমরা বুঝতে পারবে। কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, এবং এখনও অবধি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।